পুতুল ডায়েরি ভালোবাসার কুঁড়েঘর, যেখানে প্রতিটি শব্দ লুকিয়ে আছে হৃদয়ের অনুভূতিতে, প্রতিটি নিঃশ্বাসে জন্ম নেয় নতুন প্রেম। জমেলা জলদি রুম থেকে বের হয়ে বুকে থু দিল। এই স্যামরার লগে শয়তানের আসর আছে। মই সুন্দরী বইলা নিশ্চিত পটানোর জন্য এত কিছু কইছে, কারণ বেডা মাইনসে ছ্যাচরা কথার পশ্চাৎ দেশেই ভালু পাছা লুকাইয়া থাহে। তবে জমেলার একটা পাল্টা প্রতিবাদ না করলে নয়। ওই হিন্দু কেজি ফাইল পোলারে কে বুঝাবে জামাইয়ের পানি হইল তার যত্ন ভালোবাসা। বেড়া মানুষের যত্ন বউয়ের গায়ে পড়লে ভালোবাসা বাড়ে। মাইয়া মানুষ যত সুখী তত সুন্দর। আর দেখো দেখি ওই বেড়া ইতর তার কালুর বাপে টাঙ্কির তলানিতে চইলেই গেল। দিস ইজ ভেরি বিগ ইনসাল্ট। জমেলা সিঁড়ি বেয়ে নিচে নামতেই জোহানের সামনে এসে দাঁড়ালো। জোহান তখন অন্য কিছু নিয়ে ব্যস্ত ছিল। ভাবছিল চিত্রার কথা কি সুন্দর করে আবদার করছিল সাহায্য করার, কিন্তু রাতে চিত্রা কি করলো? দিলেই না তাকে সাহায্য করতে। ওই আল্লাহর বান্দি আরেক জাউরা, শয়তানের প্রাক্তন একটা নাদানের মতো সবগুলো খাবার একা হাতে করে নিয়ে রুমেই দরজা লাগিয়ে দিল। একটু তো বলা উচিত ছিল। জোহান ভাই, আপনি খাবেন কিছু? যাও, জুসটা নিয়েছিল কেড়ে তাও নিয়ে গেল। ঢং করে কাঁদো কাঁদো করে বলল, জোহান ভাই, আমি ওই জুস ছাড়া কিছু খেতে পারি না। যত সব ঢং। সকালে খেত মরিচ পান্তা, আর এখন হাতির পা হাসপা দেখে বলে, বল না তুই বল না, ভুলে গেলে ছলো না যে একবার শুধু বল না ভালোবাসি, বল না। ওইসব পা দিয়ে মিষ্টি কুমড়ো চটকে বানানো জুস ছাড়া সে খেতেই পারে না। কত সস্তা নাটক আর দেখতে হবে। এই মেয়ের নাটক তো রাজুদার পকেট পরোটার থেকেও সস্তা। মন তো চাচ্ছিল রাতেই ছাদ থেকে ধাক্কা মেরে ধুমধাড়াক্কা ঘাটে ফেলে দিতে। খালি ওর জামাইটা মুখের বদলে বন্দুক চালানোয় কলম্বিয়ার আস্ত খনি লুইস গারভিচো দেখে সময় নিচ্ছে, কিন্তু জোহান যাকে ধরে তার গায়ে একেবারে জোকের মতোই লেগে যায়। এই জোক তিমির দুধ দিয়ে বানানো, লবণ দিয়েও গা থেকে ছাড়ানো সম্ভব নয়। জোহানকে দেখে জমেলা তার দিকে এগিয়ে এসে কোমরের কাছ থেকে একটা স্মার্টফোন বের করলো। অনেক বলে কই আয়সার কাছ থেকে চেয়ে ফোনটা পেয়েছে, কিনে দিয়েছে। লাল কালা অপশনিল, দেখলে দিতে মন চায় পীড়িতের কিল। তবে জমেলা ফোনের আগা মাথা বুঝতে পারছে না। একটা ছাকানাকা ডিলকানা গানে কোমর দুলিয়ে শাড়ি উঁচুতে উঠিয়ে একটা ভিডিও বানাবে, তা আর কই হচ্ছে। চিত্রার কাছে গিয়েছিল ফারাজ, হেঞ্জু বয় তো বেরি করে দিল। জোহানের থেকে না হয় সাহায্য নেওয়া যাক। জমেলা এসে জোহানকে বলো, এই পোলা, ইয়োর আব্বা হোয়ার ইজ গোয়িং? আপনার নানির বাড়ি। ইয়োর আব্বুর রুচি হিজ ডিসকাস্টিং। এখন হুনো, আমার ফোনের ক্যামেরাটা দেখো দেখি কোনখানে। একটা গানও লাগাইয়া দিও, ওই যে আকিস বিড়ি খাইয়া বুড়া খুকুর খুকুর কাশে, আমায় রাইখা অন্য মেয়ে কেন ভালোবাসে, ওই গানটা লাগাইয়া দিও। আপনার নাতনি আর তার জামাইয়ের কাছে যান না। মনে মনে জোহান কয়েক সুখ খালি দিয়ে বলা, এই হচ্ছে আরেক ঘাটতারা, আসমান ফুটো ঝোলার বুড়ি। বুঝি খাটি কুল্লো রিসবার থেকে তিনি পড়া এনে অব্রটাকে খাইয়ে নাতনি জামাই বানিয়েছেন। ছিল চাকরানি, হয়ে গেল মহারানী। আয়েশার কাছে গেছিলাম, ওরা তো লাশ শরমের আগা মাথা মূলার শরবত বানাইয়া গেলছে। এই জামানার জর্ডান থেকে আসা মডার্ন পোলাপান দিনের বেলাও দরজা লাগাইয়া রুমের মধ্যে বসে থাকে। আমাগো আমলে তো আমার স্বামীর চোখের দিকও তাকাইতাম না লজ্জায়। কি লজ্জা, কি লজ্জা। ও আর 15 থেকে 20টা বাচ্চা বুঝি ইশারায় পয়দা করতেন। জমেলা বুড়ি অতি শর্মে খেপে মুখ বাঁকিয়ে বলেন, নো নিড ইয়োর হেল্প, ননচেঞ্জ, স্টুপিড বয়, ডেড বাই। সন্ধ্যার আগ মুহূর্ত। ফারাজ চিত্রাকে বুকে জড়িয়ে শুয়েছিল। চিত্রা যে কত শান্তি শান্তি লাগছিল, কি করে বোঝাবে সেই কথা। তবে জরুরি কল আসতে ফারাজকে বিছানায় ছেড়ে উঠতে হয়। চিত্রা যদিও এসব নিয়ে অভিমান করে না, তবে আজকাল তার অভিমানের পালা একটু একটু করে ভরতে শুরু করেছে।
এই হুটহাট বেরিয়ে যাওয়ার বিষয়টা কেমন যেন লাগছে তার উপর। ইদানিং কার সঙ্গে যেন ফারাজ ফোনে তাড়াহুড়ো কথা শেষ করে। তাড়াহুড়োটা চিত্রাকে দেখলেই বেঁধে যায়, মাথাটা কাজ করছে না, কিছু তো একটা জট বেঁধেছে, তবে কোথায় আর কে বেঁধেছে সেটাই এখন মূল প্রশ্ন। আশ্রমে বৃদ্ধ মানুষের সমাগম, তাদের জন্য ফারাজ আজকে অনেক উপহার নিয়ে এসেছে। নতুন শাড়ি এনেছে সকলের জন্য। রোজ আর অভ্র ফারাজের পাশে দাঁড়িয়ে আছে। ফারাজের আশ্রমে 110 নম্বর কক্ষের সামনে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। রোজ দরজা খুলতে গেলেই ফারাজ ইশারা তাকে নিষেধ করে, নিজেই দরজা খুলে ভেতরে প্রবেশ করে। ভেতরে তার মনি আছে। মনি চোখ বন্ধ করে বিছানায় শুয়েছিল। ফারাজ আসতে সে টের পেল, হেসে বলল, ফারাজ এলাহি তবে এলো। ফারাজ মনির পাশে বসে চুলে হাত বুলিয়ে নরম গলায় বলল, না এসে উপায় কোথায় বড় বউ? শুনেছি খাওয়া দাওয়া করো না ঠিক মতো। মনি হালকা হাসে, চোখে একরাশ অভিমান। স্বামী দেখা করতে আসে না, বউ কেমন করে খাবে বলো? ফারাজ কপাল ভাঁজ করে। মনি মজা করছি না, ডাক্তার বলেছে তোমাকে এই সময় ঠিক মতো খাওয়া দাওয়া করতে। একটু থেমে গিয়ে গলা নিচু করে বলল, তোমার বউকে নিয়ে আসো, মরার আগে তো দেখে যাই। ফারাজের চোখ ছলছল করে উঠে, কণ্ঠ কঠিন হয়। কোনোদিনও ওইসব ফালতু কথা বলবে না। কেন বলবে তুমি? তোমার অধিকার নেই সব বাঁধন ভুলে তো আমাকে একা করে চলে যাওয়ার। মনি হালকা মাথা নাড়া। ফারাজ তোমার তো বউ আছে, ভালো মেয়ে, দেখবে তোমরা হবে রাজ্যটক। মিনমিন করে বলে। কিন্তু আমার যে আর মনিও নেই। এক মুহূর্তের জন্য স্তব্ধতা নামে। মনি জানালার দিকে তাকালো। তার সাদা পাকা চুলগুলো বাতাসে উঠছে। মনি সেথায় তাকিয়ে বলল, চিত্রাকে তোমার অতীত শীঘ্রই জানিয়ে দিও। আর কতকাল মিথ্যার বাঁধনে আটকে থাকবে? তবে ফারাজ, ভালোবাসা অন্যায় নয়, কিন্তু ভুল মানুষকে ভালোবাসা অন্যায়। নিজের রক্তের সঙ্গে অতীতের সঙ্গে তুমি কি করেছো ভেবে দেখো একবার। আর চিত্রাকে এভাবে ধোকা দিও না। আগে হলেও সে কষ্ট পাবে, পরে হলেও পাবে। তাই আগের কষ্ট আগেই দিয়ে দাও, না হয় যন্ত্রণা বাড়ার আগে। ফারাজ চুপ করে আকাশের দিকে তাকিয়ে থাকে। মনির কপালে চুমু দিয়ে চিন্তার ভাবনা আবারও ডুবে যায়। চিত্রাকে একদিন ফারাজ তার মনির সঙ্গে দেখা করাবে, তবে আগে চিত্রাকে সবকিছু খুলে বলতে হবে। ফারাজের অতীতের অংশ কি চিত্রা হতে পারবে? নার্সের সঙ্গে কথা বলে বাইরে আসতে রোজ ফারাজকে বলল, বস আমার সঙ্গে আসুন। সারে বস আমি না তুই? একজন হলেই হলো, না আসলে জোরপূর্বক তুলে নিয়ে যাব। আমার অনেক শক্তি, জিম করি আমি। মাথা মুন্ডু করো, সারাদিন ফাস্টফুড খেয়ে অন্তত পক্ষে জিম হয় না আমার মা? জিম শব্দটাকে নিজের সঙ্গে জড়িয়ে আর ধর্ষণ করিস না বেরি। রোজ পাত্তা দেয় না। ফারাজ তার সঙ্গে হাঁটা শুরু করে। হাঁটতে হাঁটতে সন্ধ্যার সেই মুহূর্তে তারা উপস্থিত হয় আশ্রমের কবরস্থানে। ফারাজ এক মুহূর্তের জন্য কোনো প্রকার নাম চিহ্ন ছাড়া কবরটার দিকে তাকিয়ে থমকে যায়। রোজ বলে, বহুদিন তার সঙ্গে দেখা করেন না, মানুষটি আপনার সঙ্গে অভিমান করেছে। আমার সঙ্গে 21 বছর আমাদের সাক্ষাৎ নেই, আর তুমি বলছো সে অভিমান করেছে? হাসি পাচ্ছে। কবরে শুয়ে থাকা মানুষটি সুখে নেই বস, তাকে সুখী করার জন্য এত কিছু করেছেন। শেষ কাজটা এবার তো করুন। আপনার অনেক ভালোবাসা হয়েছে, আপনি চিত্রাকে বলে দিন তাকে মারতে আপনার বাংলাদেশে আসা। আপনি চিত্রাকে প্রথম দেখায় ভালোই বাসেননি, ওইটা খেলার শুরু ছিল। বলে দিন বস, ওকে মেরে ফেলুন। রক্তের সঙ্গে সত্যি আপনি বেইমানি করছেন। কবরে শুয়ে থাকা মানুষটিকে এবার একটু সুখ দিন। চিত্রাকে মারলে এই প্রতিশোধ, এই গল্প এখানেই শেষ হয়ে যাবে। প্রথম একটু কষ্ট হবে, তারপর সব ঠিক হয়ে যাবে। এটাই দুনিয়ার নীতি। ফারাজের এক মুহূর্তে অতি তীব্র ভাবে ধাক্কা দিল আগুনে জ্বলছে যাওয়া রাত। ক্লাসের সামনে বসে কারো আর্তনাদ, সবকিছু চোখের সামনে ভেসে উঠলো আরেকটি হারিয়ে যাওয়া মুখ, যার জন্য এত কিছু করা। আসলে তো কি করেছে ফারাজ? এই জীবনে যত না পাপ করেছে তার চেয়ে অধিক করেছে এলাহি বাড়ির ছেলে হয়ে তালুকদারদের বজ্রক্ত থেকে জন্ম নেওয়া স্বরূপা চিত্রার প্রেমে পড়া। ফারাজ চাইলেই প্রথম রাতেই চিত্রাকে মেরে ফেলতে পারত, বিয়েও করার কোনো দরকার ছিল না। কিন্তু ওই যে দিয়ে কেড়ে নেওয়ার মজাই কিছুটা অন্যরকম। চিত্রাই তার জীবনের এমন মেয়ে ছিল যাকে দেখে ফারাজ চুম্বকের মতো আকর্ষিত হয়েছে। কাছে আসবে না বলেও চলে এসেছে, তবুও কতবার নিজের আবেগকে
শান্ত করে চিত্রাকে খুন করার চেষ্টা করেছে ফারাজ, তা কি সে জানে? সেই দিনের কথা কি চিত্রার মনে আছে, যেদিন প্রথম ফারাজ চিত্রাকে বাইরে ঘুরতে নিয়ে গিয়েছিল? ফুচকা খাওয়ার সময় চোখের সামনে ওই বাচ্চাটা মারা গেল। সেদিন হুচ করে ওই গুলিটা না আসলে চিত্রাও জ্ঞান হারাতো না, আর না ফারাজের প্ল্যানটাও সফল হতো। ফারাজ ওই দিন ওই লোককে খুঁজে শুধুমাত্র এই কারণেই তার পরিচয়টা বের করে এনেছিল, কারণ ওর জন্য ফারাজের সব সাজানো পরিকল্পনা নষ্ট হয়ে গিয়েছিল। তারপর ছাদ থেকে সেদিন চিত্রাকে ফেলে দিতে গিয়েও কেন জানি পারল না। বিষাক্ত ড্রাগস হাতে নিয়েও কেন জানি সামান্য একটুখানি স্লিপিং ড্রাগস দিয়েছিল রাতে চিত্রাকে। সে প্রায় রাতেই শুরুর দিকে ড্রাগস দেওয়া হয়েছিল চিত্রাকে, ভেবেছিল একটু একটু করে কাজ করবে, তারপর কি একটা ভেবে তাও বন্ধ করে দিল ফারাজ। কারণ ওই যে চিত্রার প্রতি ভালোবাসা দিনকে দিন বেড়ে যাচ্ছিল। তবুও শেষবার চিত্রার জন্য ফারাজ যে ড্রেজারটা বানিয়ে ফ্রিজে রেখেছিল ওইটাতে বিষও মেশানো ছিল। আয়শা সেদিন হুচ করে ড্রেজারটা ফেলে না দিলে কবে শেষ হয়ে যেত সব, কিন্তু কিছুই তো হলো না। তবে ফারাজের ওইসব কথা কেন মনে পড়ছে এখন? কেন ফারাজ ওইসব ভুলতে চায়? চিত্রা যদি এখন এসব কখনো জানতে পারে তাহলে কি হবে? অন্তত এখন তো সে চিত্রাকে ভালোবাসে। বস, আপনি হারিয়ে যাচ্ছেন কোন পদে? জাগুন, জেগে উঠে আপনি এইবার সব শেষ করবেন, নয়তো আমি। রোজ ফারাজের হাতে পিস্তল তুলে দেয়। যদি 21 বছর আগের সেই প্রতিশোধ দিতে চান তাহলে মেরে ফেলুন। বিশ্বাস করুন, একবার সে মরলে আপনার জীবন আগের মতো সুন্দর হয়ে যাবে। যার জন্য এত কিছু করা, সেও পরে সুখে হবে। ফারাজ একবার কবরের দিকে তাকায়, চোখের সামনে আবারও ভেসে ওঠে সেই অতীতের প্রতিটি মুহূর্ত। সেই একটা চোখ গেলে তার কঞ্চনালী ওপর নিচ ওঠানামা করে। সেই রোজের হাত থেকে পিস্তল নিয়ে দীর্ঘশ্বাস ফেলে পুরনো জিদে ফিরে যায়। সে এই জায়গায় এই জন্যে আসতে চায়নি চিত্রাকে ভালোবাসার পর, এই কবরের সামনে এই কারণে আসতে চায়নি, কারণ এখানে আসলে সব গোলমেলে যাবে। হারানো চেতনা আগুনের মতো জ্বলে উঠবে। ফারাজ কাঁপা কাঁপা চোখে একবার পিস্তলের দিকে তাকায়, তো তারপর আবার পুনরায় কবরের দিকে গভীর দৃষ্টিপাতে তাকিয়ে মিনমিনে স্বরে বলে, তোমার বুকে ট্রিগার প্রেস করতে আমার সবচেয়ে কষ্ট হবে আগুন সুন্দরী। রাস্তায় থেকে ফারাজ চিত্রাকে একটা কল করে তৈরি হতে বলল। আজকে তারা ঘুরবে, তার আগুন সুন্দরী ঘুরবে। শেষবারের মতো ঘুরতে যাওয়া যাকে বলে, তাই না? মাথার এক পাশে জ্বলছে কবরের সেই ব্যক্তি, তার যন্ত্রণা, তার অসংখ্য আর্তনাদ আর তার চিৎকারের শব্দে। অন্য পাশে জ্বলছে প্রতিশোধের স্পৃহা। রোজ ঠিকই বলেছে, এসব ভালোবাসা আজ থাকলে কাল থাকে না। চিত্রা সরে গেলে ফারাজকে কষ্ট করে ভালো হতে হবে না, এত সত্য লুকিয়ে বাঁচতে হবে না, এত প্রশ্ন মুখোমুখিও হওয়াও লাগবে না। মেয়েটার অপ্রয়োজনীয় মোহে জড়াচ্ছে। আচ্ছা, চিত্রাকে মারার সময় সে যদি জিজ্ঞেস করে, সেদিন আমার যখন মিজান চাচার সঙ্গে বিয়ে হয়ে যাচ্ছিল, তখন বিয়ে করে আমাকে না বাঁচিয়ে মাথায় একটা গুলি করে মেরে ফেললেই তো গল্প শেষ হয়ে যেত। গল্পকে উপন্যাস বানানো কি খুব প্রয়োজন ছিল ফারাজ এলাহি? তখন ফারাজ চিত্রাকে কি জবাব দেবে? যে আসলেই সেসব করাটা অনেক দরকার ছিল? সে প্রিয় শত্রুকে তিলে তিলে মারতে ভালোবাসে বলে এত কিছু করা, চিত্রাকে উজাড় করে দিয়ে কেড়ে নেবে বলেই এত সময় নেওয়া, ঠিক যেমন ভাবে কবরের ব্যক্তিটির সব কেড়ে নেওয়া হয়েছিল, ঠিক তেমন ভাবে। তবে ফারাজ কি করে বলবে ওই দিন সে চিত্রাকে মারেনি, বরং মিজান সাহেবের হাত থেকে বাঁচিয়েছিল কেবল নিজের হাতে ঢুকিয়ে মারার জন্য। ফারাজ বাড়িতে এসে দেখে চিত্রা নীল রঙের একটা মসৃণ শাড়ি পরেছে। তার ধপধপে ফর্সা পেট শাড়ির ফাঁক দিয়ে ফারাজের চোখ পুড়িয়ে দিচ্ছে। ফারাজ চিত্রার সেই উপচে পড়া সৌন্দর্য থেকে চোখ ফেরাতে পারে না। আজ কতদিন পর তার চিত্রা সেজেছে, হাসছে। কবিরা যদি তার চিত্রাকে দেখতো তাহলে তারা তাদের কাব্য ফুলের এত সুন্দর বর্ণনা দিতে পারতো না। ফারাজ চিত্রাকে নীল গোলাপের সঙ্গে তুলনা করতে চায়, অথবা সেই পৌরাণিক কল্পলোকের বিরল ব্লু স্পাইডার লিলির সঙ্গে, যার নীল বেগুনি সরু পাপড়িগুলোর গঠন দেখতে পাওয়া চিত্রার মতোই দুর্লভ। ফারাজ গোসল করে ফ্রেশ হয়ে আসে। গায়ে সে চিত্রার পছন্দ করা একেবারে হালকা বেবি স্কাই ব্লু রঙের ফুল হাতা শার্ট আর সাদা রঙের একটা প্যান্ট পরে।
বুকের থেকে দুটো বোতাম বরাবরের মতোই খোলা। ফারাজের আয়নার সামনে দাঁড়িয়ে চুল সেট করে। ফারাজের চুল নিয়ে অনেক মাথা ব্যথা। শরীরের সকল কিছু থেকে চুল নিয়ে সে একটু বেশি ভাবে। তার মতে মানুষের চুলই তার সৌন্দর্য বর্ধনে বিশেষ ভূমিকা পালন করে। ফারাজ শার্টের হাতার বোতাম লাগিয়ে ডান হাতে রোলেক্স ঘড়ি, বাম হাতে চেন ব্রেসলেট পরে। ফারাজ ম্যাচিং ব্লু সানগ্লাস চোখে পড়েছে। আচ্ছা, সে কি কোনো ফ্যাশন শোতে যাচ্ছে? এত সাজগোজ কেন, তাও আবার বুকে খুন করতে? চিত্রা পুরো তৈরি হয়ে ফারাজের সামনে দাঁড়াতেই ফারাজ বলল, কিছু একটা মিসিং লাগছে। চিত্রা চিন্তায় পড়ে গেল। কি মিসিং লাগছে? ফারাজ চিপের বক্স থেকে একটা নীল রঙের চিপ বের করে চিত্রার কপালে চিপ পরিয়ে বলল। এবার পারফেক্ট। চিত্রা আয়নায় নিজেকে দেখে মুচকি হেসে বলল, জি বলুন। লাগছে না আমাকে পারফেক্ট মিসেস ফারাজ ইলাহি? ফারাজ মেকি হাসল, বলল, হ্যাঁ। দমটা বন্ধ হয়ে আসছে তার। কি করে মারবে, আবার মারতেও যে হবেই, এই প্রথম কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে ফারাজের এত ভাবতে হচ্ছে। প্রথমেই দুজনে হাসপাতালে যাবে মার্জিয়াকে দেখতে। আজকে 19 আগস্ট। চিত্রার পরিবারের সকলে এই দিনেই মারা গেছে। প্রতি বছর এই দিনে চিত্রা তালুকদার বাড়িতে যায়। হাসপাতাল থেকে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায়। আজকে ফারাজ নিজ থেকে চিত্রাকে ফুচকা খাইয়েছে, বাইরের সকল খাবার খেতে দিয়েছে মন মতো। চিত্রা একটু অবাক বটে, তবে তার চেয়েও বেশি খুশি। চিত্রার জর্জেটে শাড়ি সামলাতে একটু কষ্ট হয়, আবার ভালো লাগে। সে ফুচকা খাওয়া শেষ করে গাড়িতে উঠে বসে, ড্রাইভিং সিটে গিয়ে বসে। প্রতিবারের মতন ফারাজ সিটে বসে চিত্রাকে বলে, জানালার সঙ্গে হেলান দিয়ে পা দুটো আমার উড়ুর ওপর রাখো। ওইসব না ছুলে গাড়ি চালানোর মুড আসে না। চিত্রা একটু বাঁকা মুচকি হেসে পা দুটো তুলে দেয়। তারপর হাঁ করে ফারাজকে দেখতে থাকে আর ভাবে, হায় আল্লাহ, এই পুরুষ এত সুন্দর কেন? ফারাজ আজকে একটার পর একটা গল্প করছে, এমন ভাবে সে আগে কখনো কথা বলেনি। চিত্রা সেই কথা শোনার চেয়েও মনোযোগ দিয়ে দেখছে ফারাজের কণ্ঠনালীর উঠানামার দৃশ্য। চিত্রা আপ্লুত হয়। সে এগিয়ে এসে ফারাজের সেই কণ্ঠনালী ছুঁয়ে বলে, আপনাকে হারালে চিত্রার সকল রং ফুরিয়ে যাবে। আপনাকে নিজের করে রাখার জন্য আপনার এই আগুন সুন্দরী আগুন হাতে নিয়েও খেলতে পারে। ফারাজ জবাব দেয় না, তবে খানিক বাদে বলে, তুমি আমাদের বাড়ি আসার পর মোট 4টে খুন দেখেছে। ভয় লাগে না? লাগে তো, তবে আপনি যখন রাতে পাশে থাকেন না, তখন যেই ভয় লাগে তার থেকে কমই। জানেন ফারাজ, সেদিন স্বপ্নে দেখলাম আমাকে মাথায় কেউ একজন গুলি করেছে। আপনি আমায় তখন বাঁচাতে আসেননি। খুনির চেহারা দেখেছিলে? দেখার আগেই নিঃশ্বাস থমকে গিয়েছিল। চিত্রা পোড়া বাড়িতে অনেকক্ষণ সময় কাটায়। ফারাজ চিত্রাকে একা সময় কাটাতে দেয়। চিত্রা ভেতরে থাকাকালীন সেই গাড়ির ভেতরে থেকে পিস্তল বের করে, হোলস্টারের রাখে। শার্টের কারণে পিস্তল ঢাকা পড়ে গিয়েছে। ফারাজ সরাসরি চিত্রার কাছে চলে যায়। চিত্রা মোফাজ্জলের সঙ্গে কথা বলছিল। কি কথা ফারাজ জানে না, তবে এক মুহূর্তের জন্য ফারাজকে দেখে মোফাজ্জল চুপ করে যায়। তারপর বলে উঠছে, ফারাজ বাবারে নিয়ে আইসো আইসকা। ফারাজ ফ্রিকুচকায়, তারপর বলে, কেন আগে বুঝি অন্য কাউকে নিয়ে আসতো? লোকটি কিছু বলতে যাবে তার আগে চিত্রা তার দিকে তাকায়, বলে, আমরা একটু বাইরে হাঁটাহাঁটি করি, আমার কোমর ব্যথা হয়ে গিয়েছে। বাইরে এসে ফারাজ চিত্রাকে বলে। চিত্রা চলো ঘোড়ায়ত্রা নদীর ধারে যাই। একটু চমকে তাকায়। বাসায় যাব না? ইচ্ছে তো করছে না। জানো, বজ্রর বাড়িও বাজিতপুরে ওদের পুরনো বাড়ি আছে, তবে কেউ সেখানে থাকে না, একেবারে জমিদার বাড়ির মতো। চিত্রা হালকা মাথা নাড়ে। আমি জানি। জানো মানে? ফারাজ কৌতূহলী হয়ে তাকায়। মানে এখানে যে একটা জমিদার বাড়ি আছে তা জানি, অনেক আগে গিয়েছিলাম সেখানে। ওইটা কয়সার বাড়ি। ও ছিল তাহলে? ফারাজ অবাক হয়। তবে আজকে জানলাম ওইটা বজ্র কয়সারের বাড়ি। সবাই ভূতের বাড়ি বলে চেনে, তাও আবার আমার নিজের এলাকায় ওই বাড়ি চিনবো না মানে? একটু চুপ থেকে চিত্রা নিঃশ্বাস ফেলে বলে, চলেন এখন বাসায় ফিরে যাই, আজকে কেন জানি কিছুই ভালো লাগছে না। ফারাজ চিত্রার মুখের দিকে তাকিয়ে নিজের মনকে সান্ত্বনা দেয়। তারপর নিচু গলায় বলে, ভুলে যাও চিত্রা ওই বাড়ির কথা, আর কখনো তোমার বাড়ি ফেরা হবে না। ফারাজ অন্ধকারের মাঝে তালুকদার বাড়ির সামনে দাঁড়িয়ে একটা বড়সড় নিঃশ্বাস ছেড়ে
কোমরে গোজা পিস্তলের উপর হাত রাখে। আজকের দিনে চিত্রার পরিবারের সবাই মারা গিয়েছে, চিত্রা কেন অন্য দিনে মরবে? এটা তো আনফেয়ার হয়ে যায়। আজকে 10 বছর পর তালুকদার বাড়ি আবার চলবে। সেই দিন রাতে ফারাজের হাতে তালুকদার বাড়ি জ্বলেছিল, আজকে আবার চলবে। চিত্রার মাধ্যমে তালুকদার বংশের ইতি ঘটবে। ফারাজ ভাবতে না ভাবতে বৃষ্টি নেমে পড়ল। ফারাজ আকাশের দিকে একটু থতমত হলো। হুট করে এমন বৃষ্টি? আকাশ তো পরিষ্কার ছিল। এখন আগুন লাগলেও তো জ্বলবে না। আর সময় পেল না। চিত্রা বৃষ্টি দেখে মহা খুশি। সে শাড়ি গহনা কিছুর চিন্তা না করে বৃষ্টিতে ভিজছে। ফারাজ গাড়ির সামনে দাঁড়িয়ে থাকা ফারাজও ভিজে একাকার। এই তালুকদার বাড়ির সামনে এলে কেন বৃষ্টি বারবার তাদের ভিজিয়ে দেয়? বৃষ্টি কি কোনো শুভ লক্ষণ? তাদের জন্য পাঠানো খোদার কোনো রহমত? ছাতা নিয়ে মোফাজ্জল এবং তার বৃদ্ধ স্ত্রী দৌড়ে এসে বলল, আপনারা এই ঝড় বৃষ্টির মধ্যে রাত বিরাতে বাড়ি যাইবেন কেমনে? আমাগোর বাড়ি থাইকা যান, দক্ষিণের ঘরটা খালি আছে। চিত্রা নিষেধ করতে যাবে তার আগে ফারাজ বলল, আপনি সব ব্যবস্থা করুন, আমরা আসছি। কিন্তু আমাদের বাসায় যেতে সময় লাগবে না। আর আপনি এই জায়গায় থাকতে পারবেন? ওয়াশরুম সেই কোন মাথায়? রাতে সমস্যা হবে না? হবে না। চিত্রা কথা না বলে মোফাজ্জলের বউয়ের পিছু নেওয়ার চেষ্টা করতে ফারাজ পেছন থেকে চিত্রার হাত টেনে তাকে নিজের কাছে টেনে বলে, আজকের রাতটা তোমার জীবনের আরেকটা স্পেশাল রাত হতে চলেছে। এই দেখুন, আমরা কিন্তু অন্যের বাড়িতে, আপনি কিন্তু এখানে উল্টাপাল্টা কিছু করে বসবেন না যেন। ফারাজ চিত্রাকে কাছে টেনে আনলো। গলার কাছে গর্তমতো জায়গাটা ছোট্ট ঠোঁট ছিঁয়ে বলল, সারা নিশি ভিজব দুজন চাঁদের ঝরা জলে, সারা নিশি ভিজব দুজন চাঁদের ঝরা জলে, সবুজ সুখে করব কুজন নীল আকাশের তলে, পাজর দিয়ে আগলে রব তোমায় সারা জীবন। ফারাজের ঠোঁট তখনও চিত্রার শিকলে বন্দী, তবে হাত চিত্রার গাল বেয়ে ধীরে ধীরে নেমে আসে গলায়। ফারাজ মৃদুভাবে চেপে ধরে গলাটা। আস্তে আস্তে হাতের চাপ বাড়তেই চিত্রার চোখ ব্যথায় পানি চলে আসে। বৃষ্টির পানিতে চোখের পানি আড়াল হয়ে যায়। ফারাজ কি আর সেই অশ্রু দেখেছে? চিত্রার এবার নিঃশ্বাস বন্ধ হওয়ার পথে সে আতিপাতি করতে থাকা চিত্রার ঠোঁট ছেড়ে দিয়ে চোখের দিকে নেশালো তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়, তারপর বলে, তোমার চোখ দুটো প্রেমের পোশাকে ছদ্মবেশী বিপর্যয়, যুদ্ধ না করেও আমি হেরে গেছি। চিত্রা এবার ভীষণ কষ্ট হচ্ছে। ফারাজের এক পলকে হুঁশ ফিরে সে হাত সরিয়ে চিত্রাকে কাছে টেনে গলা এলো পাথরে চুমু খায়। কিন্তু দিয়ে যাওয়া ব্যথা কি চুমুকে ঠিক করা যাবে? চিত্রা তাতেও কিচ্ছু বলে না। সে আজকে কেমন যেন চুপচাপ, বিষণ্ণ মন। ক্যান্সারে আক্রান্ত মানুষটি রোজ মৃত্যুর আতঙ্ক নিয়ে যেমন ভাবে বেঁচে থাকে, ঠিক তেমন দেখাচ্ছে চিত্রাকে। ফারাজ চিত্রাকে কোলে তুলে নিয়ে ঘরে আসে। ভেজা শরীর দিয়ে খাটের সামনে নামিয়ে দিয়ে বলে, তুমি আমি দুটো নক্ষত্র, আলোর মতো কাছাকাছি, তবুর ওই আলোক বর্ষ দূরে। চিত্রা সেই কথার মানে বুঝলো কিনা কে জানে, তবে চেয়ে রইল ফারাজের দিকে। বিদ্যুৎ নেই, ঝড় ঝঞ্ঝার দিনে এইসব গ্রাম্য এলাকায় বিদ্যুৎ না থাকাটাই স্বাভাবিক। মোফাজ্জলের বউ মুড়ির মোয়া নাড়ু দিয়ে গিয়েছে, সঙ্গে পানির জগ। হালকা কিছু খাওয়ার পর না হয় রাতে ভাত খাবে, সেই সময় চেয়ে নেয়। হাঁস জবাই করবে, একটা দেশি মুরগিও রান্না করবে নাকি। তড়িঘড়ি করে বৃদ্ধ মহিলা খাবারগুলো দিয়েই বেরিয়ে যায়। সে যেতেই ফারাজ চিত্রাকে বলে, তুমি একটু থাকো, হারিকেনটা ঝুলাও, আমি মোফাজ্জলের সাথে একটু কথা বলেই আসছি। চিত্রা তাকিয়ে রইল। চিত্রার ছোটবেলার কথা বিশেষ মনে নেই। বাবা মায়ের ছবি না থাকলে হয়তো চিত্রা তাদেরও ভুলে যেত। চিত্রার বাবার নাম তৌকির তালুকদার, মায়ের নাম চৈতি মজুমদার। তার মায়ের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ। পারিবারিকভাবে বিয়ে হয়েছিল। জীবনে চিত্রার কপালে সুখে স্থায়ী হয়েছিল ওই 8 বছর। তারপর বহুদিন চিত্রা সুখের মুখ দেখেনি, তবে এই বছরটা স্মরণীয় হয়ে থাকবে। ক্যালেন্ডারের পাতায় লেখা থাকবে 25 মার্চের কথা। সেই রাতের কথা যখন ফারাজ আর চিত্রা বিবাহের পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে উঠেছিল চিত্ররাজ। ফারাজের জন্মদিন নিয়ে ভাবতে হবে। 20 অক্টোবর ফারাজ এলাহির জীবনের 31 বছরে পা দিবে। চিত্রার জন্মদিন আসতে সেই কত দেরি, ডিসেম্বরের 31 তারিখ। এত দেরি করে কারো জন্মদিন আসে বুঝি? কেউ পড়বে মানে 31-এ আর
কারো জন্মদিন 31-এ। একে তো জর্জেট শাড়ি, তার উপর ভিজে একাকার। এখন এই ভেজা পোশাক নিয়ে এই লোক নিজে কেমন করে এখানে থাকবে, আর চিত্রেই বা কেমন করে? শরীর ভেজা থাকলে গরমে কেমন জানে, লাল লাল দাগ পড়ে যায়, জ্বালাপোড়া করে। চিত্রা জানলার সামনে দাঁড়িয়ে থাকা ফারাজকে বলল, এই অবস্থায় রাত কাটাবো কি করে? আমি আর এক মুহূর্ত ভেজা কাপড়ে থাকতে পারবো না। থাকতে বলেছে কে? খুলে ফেলো। ফারাজ ফোনটা পকেট থেকে বের করে বিছানার উপর রাখে। মাটির ঘর, কাঠের জানালা, সেই জানলায় ফারাজ খুলে দেয়। অফুরন্ত বাতাস আসছে, স্নিগ্ধ, মন শীতল করে দেওয়ার মতন। ফারাজ ফোনের স্ক্রিনটা অন করে এই চিত্রার দিকেই তাকালো। সেই ফুলের মতো নরম ঠোঁট, ভেজা পক্ষ, চুলের পানি ছুঁই ছুঁই করে আস্তে আস্তে গলা বেয়ে ভিজিয়ে দিচ্ছে কোনো এক স্পর্শকাতর জায়গা। ফারাজের নজর কাড়ে চিত্রার নীল পাতলা শাড়ি ভেদ করা ফর্সা, সরু ফর্সা পেঁচা। ফারাজ এক মুহূর্তের জন্য চুপ করে রয়। সে এখানে কেন এসেছে তা বুঝি সে ভুলে যাচ্ছে। জাস্ট একটা প্রেস করলেই গুলি ছিটকে এ পাশ থেকে ও পাশে চলে যাবে, আর তারপর হয়তো ফারাজের শার্টটা রক্তিম হয়ে উঠবে, মুখ গাল সবটা রক্তে মাখামাখি করবে। আচ্ছা, আজ তো নিয়ম করে তাকে কলিজা ভুনা খেতে হবে। মোহনা ভাবিকে ফোন করে কলিজা ভুনা করতে বলা হয়নি যে? নিশুতি রাত, বৃষ্টির চুপচাপ শব্দে মাটির ঘর নরম গাদির মতো কাঁপছে। কাঠের জানালায় জমে থাকা জলের রেখায় অন্ধকারে প্রতিফলিত হচ্ছে হালকা হলদেজে আলো। ঘরের আবছা অন্ধকারে ফারাজ গা থেকে শার্টটা খুলে ফেলে দিল মেঝের কোনায়। তারপর এগিয়ে এসে চিত্রার বাহু দুটো শক্ত করে চেপে ধরল। আর কোনো দ্বিধা চায় না, শুধু এই মুহূর্তটা এখন কেবল তার চাই। চিত্রা শ্বাস নিতে ফারাজ তার নিঃশ্বাসে মিশে গেল। দুজনের গরম নিঃশ্বাসে পরস্পরের গালে গলে গিয়ে বুকের ভেতর আগুন জ্বালিয়ে দিল। মুহূর্তেই তাপ ছড়িয়ে পড়ল চারিপাশে। ফারাজ চিত্রাকে হালকা পেছনে ঘুরিয়ে ঘাড়ের উপর থেকে ভেজা চুলগুলো সরিয়ে কানের কাছে বলল, অন্ধকার হতে দিও না আমায়। অন্ধকারের মধ্যেখানে আলো খুঁজে পাওয়া অসম্ভব বিবিজান। আপনি যতবার অন্ধকার হবেন আমি ততবারই আলো হয়ে আপনাকে পথ দেখাবো। আচ্ছা, ভালোবেসে হেমলক পান করতে পারবে? সে তো প্রথম দফায় আপনার ঠোঁটের স্পর্শে আমি হেমলক পান করেছি। ভালোবাসার মানে কি জানো? দগ্ধ হবে জেনেও আগুনকে জড়িয়ে ধরাই হচ্ছে ভালোবাসা। কতখানি বাসো? আপনাকে বলতে না পারা কথাগুলোর সমান। ফারাজ চিত্রার পিছে ঠোঁটের পরশ ছুঁয়ে দেয়। তারপর পকেট থেকে ফোনটা বের করে বালিশের কাছে রেখে গান চাল। চিত্রা জিজ্ঞাসা দৃষ্টিতে তাকাতে ফারাজ বলল, বাইরে থেকে কেউ ডাকলেও যেন কারো শব্দ না আসে, তাই গান ছাড়লাম। তবে হয়তো সেই ভালো জানে কেন গান ছেড়েছে। কানি সে আলতা মাখানো দিনে রাঝনে পারে তাতে, তারপরে রাত্রি জাগানো বাকিটা তোমারই তো হাতে। জেগে জেগে আমি শুধু ঘুমিয়ে পড়তে চাই, থেকে থেকে সেই মেঘেতে চাই, বেড়াতে চাই, তোমাকে চাই। চলো বলে ফেলি কত কথা কলি, জন্মেছি বলতে তোমায়, তোমাকে চাই। ফারাজ এক ছটকায় চিত্রার পাতলা শরীরটিকে পাছা খুলে তুলে তাকে আলতো করে বিছানায় শুয়ে দেয়, যেন সে কোনো মোমের পুতুলকে যত্ন করে তার জায়গা রাখছে। ফারাজ হাত রাখে চিত্রার কাঁধে, ধীরে নিচে নামিয়ে নেয় আঙুলের স্পর্শ। চিত্রা দিয়ে হালকা কাঁপন ওঠে, চোখের করে বৃষ্টির মতো জলের রেখা। কে জানে আবেগ নাকি ভালোবাসার চিহ্ন সেই চোখের কোণের জল। রাত ঘন হয়ে আসে, বৃষ্টির শব্দ তীব্রতর হয়, গান থেমে যায়, কিন্তু ঘরের ভেতর তখনও বাজছে দেহের আকাঙ্ক্ষার এবং ভালোবাসার অবর্ণীয় প্রেমধ্বনি। শব্দ সময় গড়ায়। চিত্রা জানালার দিকে তাকে রাতের ঝলসানো রূপ থেকে গভীর চিন্তা হারিয়ে যায়। চিত্রা বা পাশ ফিরে শুয়ে আছে। ফারাজও চিত্রার পেছনে ঠিক বা পাশ ফিরে শুয়ে আছে। সে চিত্রার পিঠে হাত বোলাতে বোলাতে জানালার দিকে তাকায়। 21 বছর আগের সেই রাতেও এমন বৃষ্টি ছিল। ফারাজের বৃষ্টি দেখলেই সেই সবই মনে পড়ে।
শরীরে রক্ত টকবক করে ওঠে। কি লোমহর্ষকর একটি মুহূর্ত ছিল। অনেক হয়েছে। মারবে মারবে করে ভেতরটা এত ছটফট করছে কেন ফারাজ জানে না। এসেছিল মারতে, কিন্তু ফারাজ একটা দীর্ঘ নিঃশ্বাস নেয়। চিত্রার পিঠে শেষ চুমু দিয়ে কাপা হাতে বিছানার নিচ থেকে পিস্তলটা বের করলো। তখন অন্ধকারে বিছানার কোণে রেখেছিল। পিস্তলের স্লাইড টানা ছিল, শুধুমাত্র ট্রিগার প্রেস করলে যথেষ্ট। এই মুহূর্তে 2টা গুলি আছে ম্যাগজিনে, কিন্তু চিত্রাকে মারার জন্য এটি যথেষ্ট। ফারাজ মনকে শক্ত প্রথমে নিজের কপালে ডান দিক বরাবর পিস্তলটা নলটা আলতো করে ঠেকায়। চিত্রার ক্লান্ত শরীর নিয়ে সেই কখন ঘুমিয়ে পড়েছে ফারাজের বাম হাতের উপরে। ফারাজের হাত অনবরত কাঁপছে। সে নিজের মাথায় পিস্তল ঠেকিয়েছে। নিজের উপর গুলি চালালে কিছুটা সময় তো বাঁচবে। সেই সময়টাই একই জায়গায় না হয় চিত্রার উপরও গুলি চালাবে। একটা সেকেন্ডই নিজেদের ধ্বংস করবে বলে এত আয়োজন করেছে। নিজের মৃত্যু নিয়ে তার দাবি নেই, তবে এই ফারাজিনা বলেছিল মৃত্যুটা যেন তার চিত্রার আগেই হয়। স্ত্রীর খাটিয়ে বহন করার সক্ষমতা নেই তার। সেসব দেওয়া কথাগুলো কেমন করে ভুলবে? না, ভুলতে পারবে সে কবরের মানুষটিকে দেওয়া প্রতিশ্রুতি, আর না সামনের মানুষটিকে। ফারাজের চোখ দিয়ে গড়িয়ে জল পড়ছে। সেই হাতের উঁচু পিঠ দিয়ে জল মোছার চেষ্টা করবে, কিন্তু এই জল তো বজ্র অবাধ্য। তার নিষেধ শুনছেই না। ফারাজের চোখের সামনে তার এতদিনের বৈবাহিক মুহূর্তগুলো ভেসে উঠেছে। ফারাজ ভালোবাসে, অফুরন্ত সেই ভালোবাসা। তবে কথার মূল্য তার জীবনে অনেক। কবরের সেই ব্যক্তির সঙ্গেও তো ফারাজ বেমানি করতে পারবে না, আর না চিত্রার সঙ্গেও যে বেমানি করতে পারবে না। ফারাজ আর চিত্রা মুক্তি পাবে এই দুনিয়ার সকল পাপ থেকে। দুজনেই ওপারে সুখী হবে। এই নষ্ট জীবন তাদের থেকে আগেই সব ছিনিয়ে নিয়েছে। যেই দুনিয়ায় চিত্রা থাকবে না, সেখানে ফারাজও থাকতে চায় না। দুনিয়া যাক জাহার নামে, অর্থ সম্পদের পরোয়া ফারাজ এলাহি করে না। পিস্তলের একটা গুলি সে নিজের জন্য রেখেছে। আগে সে নিজের উপর গুলি চালাবে, তারপর চিত্রার উপর। তবুও তো বিবিজানকে দেওয়া কথা রাখতে হবে না। থেকে ফারাজ একটা নিঃশ্বাস হলেও কম নিতে চায়। ফারাজ চোখ বন্ধ করে ট্রিগারে হাতে রাখে। মুহূর্তেই একটা বিকট শব্দে কেঁপে উঠে চারপাশ। ঘুমন্ত চিত্রার হুঁশ ফিরে। সে কেবল ঘুমিয়ে ফারাজকে জাপটে ধরে বলে উঠল, ফারাজ। হ্যালো প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন পুতুল ডায়েরি প্রেজেন্টস ভালোবাসার সুন্দর সুন্দর গল্প। আমাদের কাজকে আরো সুন্দর করার জন্য আপনাদের উৎসাহ প্রয়োজন। আপনাদের উৎসাহ আমাদের অনুপ্রেরণা। ধন্যবাদ। কাছে কোথাও বজ্রপাত হয়েছে, এত প্রকট শব্দ। ঘুমের পাতালে চিত্রা হুড়মুড়িয়ে ফারাজ বলে ঘুমিয়ে উঠে ফারাজকে জড়িয়ে ধরে। ফারাজ নিজের মাথায় ট্রিগারটা চালিয়েও থমকে গেল। পারল না সে নিজেকে শেষ করতে, আর না চিত্রাকে। অন্ধকারে ফারাজ পিস্তল তোষকের নিচে তাড়াহুড়ো করে লুকোয়। চিত্রা ততক্ষণে ফারাজের নগ্ন বুকে শরীরটা মিশিয়ে দিয়েছে। ফারাজ একটা মুহূর্তের জন্য পাথর হয়েছে, তারপর চিত্রাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। ফারাজের এমন আহাজারি কান্না দেখে চিত্রা অবাক। ফারাজ নিজেও জানে এই কান্না তাকে প্রশ্নের মুখোমুখিও নিয়ে আসতে পারে। তবুও সব কিছু ভুলে সে চিত্রাকে জাপটে ধরে। কেমন যেন বাচ্চাদের মতো করে ছটফট শুরু করলো। আচ্ছা, নিষ্পাপ একটা মানুষকে তার বংশের করা পাপের দায় হত্যা করা কি ওপারে চলে যাওয়া মানুষের আত্মাকে মুক্তি দেওয়া যায়? চিত্রার বংশে করা পাপের শাস্তি সে কেন পাবে? ফারাজ তার ভালোবাসার শপথ কেটে বলতে পারবে তার এই হাতে যতগুলো খুন হয়েছে তারা কেউ নিষ্পাপ ছিল না, তাদের মৃত্যু ওইভাবেই কাম্য ছিল। কিন্তু আজ ফারাজ কি করে তার নীতি ভুলে গিয়ে চিত্রাকে মারার কথা মাথায় আনল? গুরুত্বপূর্ণ একজনকে তো ফারাজ রক্ষা করতে পারেনি, তবে আর নয়, এবার চিত্রাকে রক্ষা করার পালা। ফারাজ নিজের পাপের শাস্তি চিত্রাকে পেতে দিবে না কখনো। হ্যাঁ, একটা সময় পর্যন্ত ফারাজ বেশ কিছুবার চিত্রাকে মারার চেষ্টা করেছে, কিন্তু কোনোবার মারতে পারিনি। আজকের মতো প্রতিবার থেমে গিয়েছে কেবল ভালোবাসা টানে। চিত্রাকে কষ্ট দেওয়া চিন্তা করে ফারাজ কত রাত ঘুমহীন কাটিয়েছে তা কেবল সে জানে। যতবার সে চিত্রাকে মারার চেষ্টা করেও মারেনি, ততবার সে নিজের গায়ে ড্রাগস দিয়েছে, নিজেকে কষ্ট দিয়েছে চিত্রাকে মারার অপরাধের শাস্তি হিসাবে। তবু ফারাজ সবার চোখে খারাপ হয়েছে, কেউ তার ভেতরটা দেখেই নিয়েছে। তাই ভেতরের কথা চাপা রেখে হাসি মুখে ভালো আছি বলতে সবাই পারে না।
তার জন্য অনেক সাহস লাগে, যন্ত্রণা সহ্যের ক্ষমতা লাগে। ফারাজের ভেতরটা ফাটে। এই নশ্বর দুনিয়ায় সেই চিত্রাকে ছাড়া কিছু চায় না। তার কখনোই পাপে জড়ানোর কথা ছিল না, তবে যার বড় হওয়া যেমন ভাবে হয় আর কি। জন্মের পর থেকে চোখের সামনে রক্তারক্তি খুন খারাপি দেখে বড় হওয়া মানুষ কতখানি ভালো হতে পারে। তবুও তো ফারাজ ভালো হতে চেয়েছিল, কিন্তু প্রতিটি কাজের পেছনে একটা লক্ষ্যের প্রয়োজন হয়। ফারাজের জীবনে তেমন কিছু ছিল না, তার ভালো হওয়ার কোনো কারণই ছিল না, তাকে ভালোবাসার মতো কেউ ছিলই না। তবে আর নয়। আপনি কি কোনো খারাপ স্বপ্ন দেখেছেন ফারাজ? হ্যাঁ, কি দেখলেন? দেখলাম একটা বিচ্ছেদ হচ্ছে। তাহলে তো অনেক ভয়ানক স্বপ্ন। ফারাজের চোখে জল দেখে কখন যে চিত্রা চোখটা ভিজে একাকার, সে অশ্রুসিক্ত লোচনে বলল, আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরুন, ভয় করবে না। ফারাজ তাই করে। মনে মনে সিদ্ধান্তে চরম পর্যায়ে পৌঁছে যায়। আজ থেকে, এই মুহূর্ত থেকে কালো দুনিয়ার রাজ করা একজন পাপিষ্ঠ পুরুষ চিরজীবনের জন্য হারিয়ে যাবে। রাতের ইতালিতে যার নাম শুনলে মানুষ কাঁপে, সেই ব্যক্তি অজান্তে মুছে যাবে। দুনিয়া জানবে কেবল সেই পুরুষের কথা যে স্ত্রীর জন্য সব ছেড়েছে, নিজের গড়া দুনিয়া ছেড়েছে, পাপ ছেড়েছে। খোদা ক্ষমাশীল, যদিও তার পাপের ক্ষমা হয় না, তবুও সে খোদা দরবারে ক্ষমা প্রার্থী। ফারাজ চিত্রাকে নিয়ে ডেনমার্ক চলে যাবে, ব্যবসা করবে। তার তো আর ঠুনকো ব্যবসা নয়, বিরাট কারবার। কতগুলো ফ্যাক্টরি আছে ইতালি আর ডেনমার্কে, সেই ফ্যাক্টরির মাল সারা বিশ্বে যায়। ফারাজ চিত্রাকে নিয়ে সেখানে চলে যাবে। সেখানে তাদের মাঝে দূরত্বের জন্ম হতে পারবে না, তাদের সংসার হবে, ছেলে মেয়ে হবে। আচ্ছা, মেয়ের নাম কি হবে? ফিজা এলাহি? চিত্রাকে জিজ্ঞেস করতে হবে নামটা তার পছন্দ হয়েছে কিনা। ফারাজের তো ভীষণ পছন্দ হয়েছে। সব ছাড়লেও ফারাজের ভেতরে হয়তো একটা চাপা দীর্ঘশ্বাস আটকা পড়েই রইবে। ওই যে বলতে পারবে না চিত্রাকে। জানো চিত্রা, তুমি যে এই মানুষটিকে এত ভালোবাসো, সে এত ভালোবাসা পাওয়ার যোগ্য নয়। সে তোমায় বহুবার মারতে চেষ্টা করেছিল। সে সাধারণ কোনো মানুষ নয়। সে ইতালির কালো জগতের একজন স্মাগলার, যে মাদক কেবল সেবনই করেনি, অস্ত্র কেবল ব্যবহারই করেনি, বরং অবৈধ পাচারও করেছে। যে অগণিত রক্তে নিজের হাত ভিজিয়েছে, কলিজা ছিনিয়ে এনেছে। আর সবচেয়ে বড় কথা, বিয়ে বাড়িতে আগুন লাগিয়ে এক রাতেই ২৭ জনকে খুন করা, তাও আবার তাদেরকে যাদের কবরের দিকে চেয়ে অসহায় চিত্রা এখনো চিন্তায় নিমগ্ন হয়। ইসরে, যদি সব খুলে বলা যেত, তবে এই মুহূর্তে ফারাজেই হতো দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ। বুকের ভেতর জমা দুঃখগুলো ফারাজকে তীব্র দুঃখ দিচ্ছে, কিন্তু সব বলবে। চিত্রা ফারাজকে যেই ঘৃণার চোখে দেখবে, তা তো ফারাজ সহ্য করতে পারবে না। প্রিয়তমার চোখের ঘৃণা মনকে জবাই করার ক্ষমতা রাখে। ওই ভয়ানক মৃত্যু সে চিত্রা থেকে চায় না, সে কেবল চিত্রাকে চায়, তার সঙ্গে সুখী হতে চায়। ফারাজ যা ভাবার ভেবে নিয়েছে, এখন আর সম্ভব নয় চিত্রাকে ছাড়া বাঁচা। না পারবে সে চিত্রাকে ছাড়া বাঁচতে, না তাকে ছেড়ে কোথাও যেতে, অসম্ভব। ঘৃণার দেয়াল চোখকে ভালোবাসার ছোঁয়া চায় সে, কেবলই চিত্রাকেই শতবার বহুবার চায়। ফারাজের বিরহে সেদিন হয়তো দূর থেকে মেঘের গর্জনে গান হয়ে ফিরে আসছিল বারবার তার মনের অব্যক্ত কথাগুলো। সোহান তার মায়ের চুলে তেল দিয়ে বেনি করে দিয়েছে। তার এখনো মনে আছে, সেই ছোট থেকে সে নানা প্রতিকূলতা দেখেছে। সব থাকতেও না থাকা যাকে বলে। তার বাবা সুন্দর মানুষ, চকচকা ফর্সা গায়ের রং, পালোয়ান বংশে কোনো কালো মানুষ ছিল না। তবুও সোহানের দাদা একটা কথার কারণে সোহানের বাবার বিয়ে তার মায়ের সঙ্গে করিয়ে দেন। সোহানের দাদা আবার এক কথার মানুষ, সেই কথা রাখতে গিয়ে ছেলের বিয়ে দিতে হয় নুরবানুর সঙ্গে। নুরবানুর মা বাবা ইটের ভাটায় দিন মজুর হিসেবে কাজ করতেন। পালোয়ানদের ইটের ভাটা। সোহানদের দাদার সেই রাতে ইট ভাটায় এক জমির মালিকের সঙ্গে ঝামেলা হয়। এক পর্যায়ে ইট হাতে তুলে মাথায় দেন এক বাড়ি। লোকটা তাৎক্ষণিক মারা যান। সেই দিনই নুরবানুর পিতা মাতা সেই দৃশ্য দেখে ফেলেন। কিছুদিন পর তাদের লাশ পাওয়া যায়। সবাই হাহাকার করছিল নুরবানুকে নিয়ে। মাত্র 15 বছরের এই মেয়েকে কে পালবে, কোথায় যাবে? দুনিয়া তো জালেম। সেদিন সোহানের দাদা নুরবানুর সঙ্গে নিজের একমাত্র ছেলের বিয়ে দিবেন বলে ঠিক করেন। আসলে ভেতরে ভেতরে তার শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল, কারণ ওই দিন রাতে নুরবানুর বাবা মা খুনের সত্য পুলিশকে জানাবে বলে ঠিক করে থানার দিকে রওনা হয়। তবে এত
বছরের কামানো সম্মান এভাবেই হাতছাড়া করা সম্ভব নয়। তাই সোহানের দাদা একসময় লোক ভাড়া করে নুরবানুর বাবা মাকে হত্যা করায়, তারপর জমির মালিককে হত্যার দায়ে মৃত মানুষ দুটোর উপরে চাপায়। কিন্তু ভেতর ভেতর সে কেমন জানে শাস্তি পাচ্ছিল। সেই শাস্তি থেকে রক্ষা করতে সে নিজের ছেলের সঙ্গে কালো রঙা নুরবানুর বিয়ে ঠিক করেন। সোহানের বাবা তখন ঢাকায় পড়ালেখা করছিলেন। সেখানে মৌমিতা নামক এক হিন্দু মেয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক। মেয়েটি বড়লোক হিন্দু পরিবারের জমিদার রায় বংশের মেয়ে। কলকাতা তাদের কত কারবার আছে, দেখতে শুনতে খাঁটি সোনা। মেয়েটি তার জন্য মুসলিম হবে, তারা বিয়ে করবে। এমন সময় কিশোরগঞ্জ থেকে বাবার চিঠি আসে সোহানের পিতার কাছে। চিঠিতে বিয়ের সম্পর্কে কিছুই লেখা ছিল না, তবে জরুরি তলবে বিষয়টি স্পষ্ট ছিল। মৌমিতার যেদিন সব ছেড়ে পালিয়ে সোহানের বাবার হাত ধরে মুসলিম হওয়ার কথা ছিল, বিয়ে করার কথা ছিল, তার আগের দিন রাতে সোহানের বাবাকে কিশোরগঞ্জে ফিরতে হয়। সেখানে এসে তাড়াহুড়োয় তার অনিচ্ছায় কসম দিয়ে নুরবানুর সঙ্গে তার পিতা তার বিয়ে দেয়। মৌমিতার কথা জানালেও তার বাবা তার উপর চওড়া হয়ে যান। শেষে কিনা হিন্দু বাড়ির মেয়ে আমাদের বাড়ির বউ হবে, অন্তত আমি বেঁচে থাকতে নয়। তোমাকে আজীবন আমার পছন্দ করা এই মেয়ের সঙ্গেই থাকতে হবে। তারপর আর কি, বছরখানিক কেটে যায়, সোহানের জন্ম হয়। তবুও সোহানের বাবার মন থেকে মৌমিতার স্মৃতি মুছে না। সোহানের দাদার মৃত্যুর 1 মাস পরে সোহানের পিতা ঢাকায় গিয়েছিল মৌমিতার খোঁজ করতে। তবে সেখানে গিয়ে জানতে পারে মৌমিতা বিয়ে কলকাতা চৌধুরীর বাড়িতে হয়েছে। ছেলের নাম বিনোদ চৌধুরী, বনিদি বাড়ির ছেলে। সেই কি তাদের নাম ডাক। ভারাক্রান্ত মন নিয়ে ফিরতে হয় তাকে কিশোরগঞ্জ। তবে ওই যে 15 বছর বয়সী কালোরাঙা নুরবানুর ওর সঙ্গে কিন্তু বিয়ের পর থেকে অত্যাচারী হয়েছিল। বিয়ের রাতে সোহানের বাবা চাবুকের আঘাতে ঘায়েল করেছিল তাকে। প্রতি রাতে কালো রং নিয়ে বিশ্রী কথাবার্তা, নির্যাতন ও সয়ে নুরবানু চুপ করে গিয়েছেন। শ্বশুর তার ভালো মন্দের খোঁজ নিলে কখনো বেদনার কথা বলতে পারতেন না। কি করে বলবে? ঘরের কথা বাইরে গেলে স্বামীর তো অসম্মান হবে। ওই বাড়িতে কেবল সোহানের দাদাই তার খোঁজ নিতেন। সে ছিল বলে নুরবানু ওই বাড়িতে টিকতে পেরেছেন। তা না হলে তো সবার তাচ্ছিল্য ছাড়া অভাগীর কপালে কিছুই জোটেনি কখনো। সোহানের যখন 11 বছর তখন তার দাদা মারা যান। ছোট থেকেই সোহান বাবার অবহেলার প্রতি, রাতে বাবার মদ খাওয়া খেয়ে এসে মাকে অত্যাচার করা, অনাহার, এসব দেখে বড় হয়েছে। কালে বলে তাকেও আপন করেনি তার পিতা। জন্মের পর থেকে মায়ের অশ্রু দেখেই তা কেটেছে। খুব রাগ হতো, কিন্তু মুখ বুজে সহ্য করা ছাড়া আর কোনো উপায় ছিল না। এমনও দিন গেছে ঘরে বাবা বাজার করেনি, খেতে দেয়নি। বাড়িতে কাজ করার বুয়া তখন নিজের বাড়ি থেকে আনা ভাত তাদের খাইয়েছে। তারপর একদিন দাদার মৃত্যুর পর নুরবানু আর সোহানকে বাড়ি থেকে বাইরে করে দেওয়া হলো। রাস্তায় রাস্তায় ঠোকর খেতে হলো। মা অন্যের বাসায় বাসায় কাজ করেছে। কারো বাসার কোনো বাসি খাবার পেলে ক্ষুধা নিয়ে তা নিজে না খেয়ে ছেলেকে এনে খাইয়েছে। কাজের বুয়া মাইমুনা ছিলেন বেদে সম্প্রদায়ের মানুষ। নিজেদের থাকার নেই আশ্রয়, তবুও সোহানদের পাশে দাঁড়িয়েছিলেন। সোহান সেই সময় এত অভাব মেনে নিতে পারছিল না। চোখের সামনে এত কষ্ট, মায়ের এত দুঃখ আর নেওয়া যাচ্ছিল না। অভাবের তাড়নায় সেই ছোট্ট সোহান পাপের সঙ্গে জড়ায়। তবে তার মা ছিল তার দুনিয়া, তার সব কিছু। মা চায় সে অন্তত যেন ভালো মানুষ হয়ে গড়ে উঠুক। পড়ালেখা তো করাতে পারেনি, তবুও চায় ভালো মানুষ হোক। তবে মাকে কে বোঝাবে? দুনিয়া ভালো মানুষ খায় না। ধীরে ধীরে সোহানের খারাপ কাজ শুরু হয়। সে অন্যদের আন্ডারে কাজ করতো। বাচ্চা বলে তাকে দিয়ে সহজেই সব বাজে কাজ করিয়ে ফেলা যেত। ধীরে ধীরে সোহান বড় হয়। তারপর বুঝতে পারে এভাবে চললে হবে না, আরও টাকা চাই তার। অন্যের আন্ডারে নয়, বরং অন্যেরা তার হয়ে কাজ করবে, সেই ক্ষমতা চাই। তাই সোহান সেই লোককে প্রথমেই হত্যা করলো যে তাকে খারাপ কাজ শিখিয়েছিল। ক্ষমতা পায় সোহান, যত বড় হয় তত ক্ষমতা বাড়ে। আলাইদের সঙ্গে পার্টনারশিপ হয় তার। সোহান মাকে নিয়ে বাড়িতে উঠে জানতে পারে বাবা আবার বিয়ে করেছে। সেই ঘরে ছেলে আছে, নাম সুমন। সোহানের তাতে কিছু যায় আসে না। সে মাকে সম্মানের সহিত বাড়িতে ফিরিয়ে আনে। সোহানের বাবা ততদিনে ভয়ে আর সোহানের বিরুদ্ধে যাওয়ার সাহস পায়নি। তবে ছোট বউকে সে বেজায় ভালোবাসত। মা মাঝে মাঝে আড়াল থেকে সেসবই দেখে কাঁদত। আসলে অমন ভালোবাসা তো স্বামীর থেকে সেও চেয়েছিল, পায়নি তো। 1 দিন 2 দিন যায়, সোহান বিষয়টি লক্ষ্য করে। তারপর বাবার থেকে কেড়ে নেয় তার আদরের ছোট্ট বউকে। মায়ের থেকে মাসির তরফ সোহানের সহ্য হয় না।
যে ভালোবাসা তার মা পায়নি, সে ভালোবাসা অন্য কারো পাওয়ার অধিকার নেই। তবে সোহান কত শত মানুষকে মারলেও বেদে মানুষকে কখনো মারেনি, কেবল মাইমুনার কারণে। তাদের কষ্টের জীবনের একমাত্র আশ্রয় ছিলেন মাইমুনা। তাই তো দুঃখের দিনে আজও সোহান স্মৃতিচারণ করতে বেদে পাড়ায় যায়। মাইমুনা নেই তো কি হয়েছে, তার ছেলের বউ, তাদের একটা মেয়ে তো আছে। সেই মেয়ে সোহানকে ভাই বলে ডাকে, এটি শান্তি। তবে সোহান তার সেই বাবাকে এখনো মারেনি। কেন মারেনি? তিলে তিলে শেষ করার জন্য। বাড়িতে আসার পর থেকে এখন পর্যন্ত তিলে তিলে প্রতিদিন একটু একটু করে কষ্ট দিচ্ছে। তবে এখন অনেক হয়েছে। এবার ওই লোকের মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। পচা শরীরটাকে মাটির নিচেও আশ্রয় পেতে দেবে না সোহান, কিছুতেই না। সোহান মায়ের কপালে চুমু খায়, বলে, আম্মা, আপনার কি চাই? কি খাইতে মন চায়? তুই একটা বিয়ে কর বাপ, আমার আর কিচ্ছু চাই না। সোহান মুচকি হাসে, মনে মনে ঠিক করে ফেলে বউ সে এবার আনবে। বউয়ের জায়গায় একটা সুন্দরী চেহারা ভেসে উঠছে। মোহনার থপথপে ফর্সা পা নিজের উরুর উপর নিয়ে আলতা দিয়ে দিচ্ছে রোশান। মোনা তাকে চেয়ে চেয়ে দেখছে, হাতে রবীন্দ্রনাথের প্রেমের কাব্য। সে রোশানের দিকে চেয়ে সেই কবিতা পাঠ শুরু করলো। তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে, যুগে যুগে অনিবার, চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছি গীতিহার। কত রূপ ধরে পড়েছ গলায়, নিয়েছ সে উপহার, জনমে জনমে, যুগে যুগে অনিবার। রোশান মুগ্ধতা নিয়ে সেই কবিতা শুনে সে রাজন সোহানদের কাল রাতে জানিয়ে দিয়েছে আর ওসব খারাপ কাজে সে করবে না। ভালো মতো একটা ঝগড়া হয়েছে সবার সঙ্গে, কারণ নতুন ডিলটা রোশান সামলাচ্ছিল। সব ছেড়ে চলে এসেছে। এই ডিল রোশান ছাড়া আর কেউ সামলানোর মতো নেই। ডিল ক্যান্সেল হলে কোটি কোটি টাকা মাইর খাবে, কিন্তু তাও রোশানের কিছু যায় আসে না। সে সুখ শান্তি চায়, মোহনাকে নিয়ে একটা শান্তিময় জীবন কাটাতে চায়। একটা বাচ্চা হবে তাদের, তারা ঘুরবে ফিরবে, এই তো ছোট্ট এই জীবনে। আর কি চাই? মোহনা আজকে আর কোনো স্লিভলেস ব্লাউজ পরেনি, পাতলা শাড়িও পরেনি, একটা সুতির লাল শাড়ি পরেছে, নববধূর মতো লাগছে। শুনছ, নিশির সঙ্গে একবার দেখা করিয়ে নিয়ে আসবে। তোমার বেস্ট ফ্রেন্ড? ঠিক আছে, আর আশ্রমে যাবে না? হ্যাঁ যাব। চলো ঘুরতে যাই আজ কোথাও, তোমারে নতুন শাড়ি চুড়ি কিনে দেব। তাই নাকি? বলেই রোশান মোহনার কপালে চুমু খায়। এই মানুষটা এত ভালোবাসা আগে কেন মোহনার নজরে পড়লো না? তবে মোহনা এখনো রোশানকে বলতে পারেনি তার যে বাচ্চা হবে না, আর মা হওয়ার পথ নেই। মোহনার পেটে ব্যথা করছে, একটু পর পর পেটটা কেমন কামড়ে উঠছে, সহ্য করছে বলতে পারছে না। বললে তো সামনে বসে থাকা মানুষটার মুখ থেকে সব হাসি নিমিশে গায়েব হয়ে যাবে। নিজেকে দোষারোপ করবে, হয়তো বিধ্বস্ত হবে। রোশান মোহনার হাতটা নিজের কাছে নিয়ে চুমু খায়, বলে, এই হাত মরার আগ পর্যন্ত আর ছাড়ছি না, ছাড়া সম্ভব নয়। এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে রোজ, ফারাজের থেকে বিদায় নিচ্ছে। ফারাজ হাসি মুখে তাকিয়ে তাকে বিদায় দেওয়ার জন্য প্রস্তুত। অব্র পাশে দাঁড়িয়ে আছে। রোজ যাওয়ার আগে বলল, বস, আপনার মতো একটা পুরুষ আমার জীবনে আসুক। সে জাত কুল সব ভুলে ভালোবাসার জন্য সব ছাড়তেও দ্বিধাবোধ করবে না। আপনার নতুন জীবনের জন্য আপনাকে স্বাগতম। তবে পাপের দুনিয়ার একটা নিয়ম হচ্ছে, কেউ হারিয়ে গেলে কেউ তার জায়গায় ফিরে আসে। কিন্তু মনে হয় না ফারাজ এলাহির মতো দক্ষ কেউ কখনো ওই দুনিয়ায় ফিরতে পারবে। ফারাজ এলাহি একজনই, ফারাজদের জন্ম দ্বিতীয়বার হয় না। আপনি আমার চোখে আঙুল দিয়ে আমার ভুল ভাঙিয়ে দিয়েছেন। আপনার বিবাহিত জীবন দীর্ঘায়ু হোক, অপেক্ষায় থাকবো আপনাদের। যাওয়ার আগে রোজ অভ্রর থেকেও বিদায় নেয়। রোজের চোখে জল। বাহ, কত বিস্ময়কর। অভ্র বলে, আর কাঁদিস না, দেশে তো ফিরছিস। আয়শা আর ভাবির পাসপোর্ট এই সপ্তাহে চলে আসবে, তারপর তো আসছি। রোজ চলে যাওয়ার পর ফারাজ অভ্রকে বলে, স্টাডি রুম থেকে সব মদ নেশা জাতীয় জিনিস সরিয়ে ফেলার ব্যবস্থা করিস। আর অস্ত্র আমার লাগবে না। ইতালি আর ডেনমার্কের বাড়ি ঘরের বিষয় রোজ সামলে নেবে। কিন্তু নিরাপত্তার তো একটা বিষয় আছে। ফারাজ আকাশের দিকে ইঙ্গিত করে বলে, খোদা আছে না, ভয় কিসের? আজকাল নদী চুপিসারে বাড়ির বাইরে যায়। সুলেমান এলাহির মৃত্যুর পর থেকে তাকে কেমন যেন অন্য মনস্ক দেখাচ্ছে। কেমন যেন ভীতি স্বরে কথা বলে। ঘর থেকে দরকার ছাড়া বের হয় না। চিত্রা এখন স্বাভাবিক।
সময়কে পেছনে ফেলে পড়ালেখায় মন দিয়েছে সে। আগের থেকে পড়ার মান ভালোই হচ্ছে। ফারাজের ভালোবাসা সেই রাতের পর থেকে আরো দ্বিগুণ বেড়ে গিয়েছে। তবে ভয় তো তারই হয়, দুটো সত্য মুখোমুখি হওয়ার ভয়। চিত্রা নিঃশ্বাস ছেড়ে ভাবল, একটা পুরুষ মানুষ এত ভালোবাসতে পারে, এত সুখ খোদা তার জীবনে যে লিখে রেখেছে তা জানা ছিল না। টিফিন আওয়ারে চিত্রা বান্ধবীদের সঙ্গে গোল হয়ে বসে গল্পতে মশগুল। যেদিন থেকে সবাই জানতে পেরেছে ফারাজ এলাহির স্ত্রী চিত্রা, ওমা সে কি খাতির! কথায় কথায় নীলা নামক মেয়েটা বলেই উঠছে। জানিস আমি না একটা খবর জানি। সবাই উত্তর জানার জন্য নীলার দিকে তাকাতে নীলা বলল, পুরান ঘাটে খারাপ মানুষের আড্ডা, ওখানে রাতের বেলা মেয়ে মানুষ ধরে আনা হয়। সবাই চোখ হাঁ করে রইল। চিত্রা এবার জিজ্ঞেস করল, এসব আসলে সত্য তো নাকি মন গড়া গল্প? না রে, আমার মেজো ভাই বদ একটা, ওইসব খারাপ কাজের সঙ্গে জড়িত। ফোনে সেদিন কথা বলছিল, আমি আড়ালে শুনে ফেলি, কাউকে বলার মতন সাহস পাইনি। ভাইয়ের কানে এসব গেলে সে মেরেই ফেলবে। তোরা কাউকে বলিস না, বুঝলি? কারো সেসবে পাত্তা নেই। নীলা একটা মিথ্যেবাদী মেয়ে, বানোয়াট গল্প বানায়। একবার বলেছিল ওদের বাড়িতে নাকি সিঁড়ি আছে, দোতলা বাথরুম, বড় বাড়ি। তারপর সব বান্ধবী সারপ্রাইজ দিতে গিয়ে সারপ্রাইজ হয়ে যায়। গিয়ে দেখে বাড়ি টিনের বাইরে বাথরুম, উঁচু জায়গা দেখে দুটো সিঁড়ি বসিয়ে দেওয়া হয়েছে বাথরুমের সামনে। এই তোর দোতলা বাথরুমের নমুনা। আর যাই সিঁড়ির কথা বলছিল সেটা মূলত বাথরুমের সাথে পাশে লাগানো ছোট্ট একটা লোহার সিঁড়ি। ওর উপরে উঠে ট্যাঙ্কি পরিষ্কার করা হয়। তবে চিত্রা কিছুক্ষণ এই নিয়ে ভাবলো। তার মাথায় হুট করে মারিয়া ভাবি আর জান্নাতের কথা এলো। আচ্ছা, ওই নারীদের জিম্মি করার সঙ্গে কোনোভাবে এদের দুজনের সম্পর্ক জড়িয়েছে? হুট করে চিত্রার সামনে দুটো মেয়ে উঠে ওয়াশরুমে যায়। কিছুক্ষণ পর ফেরত এসে বলে, চলো চিত্রা, ছুটির পর আমরা সেই জায়গায় যাই। আসল ঘটনা কি নীলা মিথ্যা বলল কিনা জানা যাব। পাশ থেকে আবার অন্য একজন বলে, আরে না, এখন দিনের বেলা, এমন সময় ওই জায়গায় এমনিতেও খারাপ মানুষ থাকে না। ওরা আসে সন্ধ্যায়। সন্ধ্যায় আমাদের আইসিটি প্রাইভেট আছে না, ওইটা ফাঁকি দিয়ে যাবনি। চিত্রা আজকে আইসিটি প্রাইভেটে প্রথম যাবে। প্রথম দিনেই ফাঁকি? আচ্ছা থাক, একদিন ফাঁকি দিলে কিছু হয় না, খালি যাবে আর দেখে চলে আসবে। যেখানে প্রাইভেট পরে সেখান থেকে বেশি দূরের তো পথ না। আর ফারাজ আজকেই বাইরে, বজ্র নেই, ড্রাইভার এসে নামিয়ে দিয়ে যাবে। পালালেও কেউ ধরতে পারবে না, ঠিক সময় মতো আবার চলে আসবে না হয়। চিত্রার কলেজের নাম গুরুদয়াল সরকারি কলেজ। ফারাজও এইখান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে গিয়েছে। চিত্রা কলেজ গেট থেকে বাইরে বের হয়ে দেখে রাস্তার ওপাশে ফারাজের গাড়ি পার্কিং করা। কি, এই লোক কখন ফিরে এলো? চিত্রা গেটে থেকে বের হতে ফারাজ একটা বুকে নিয়ে তার কাছে এগিয়ে আসে। তবে ফারাজ পৌঁছানোর আগেই ক্লাস 1-এর পেট মোটা স্কুল ড্রেস পরা ছেলেটা চিত্রার জন্য গাছ থেকে একটা ভৃঙ্গরাজ ফুল ছিঁড়ে তা দিয়ে আংটি বানিয়ে দিয়ে বলে, তুমি আমাকে বিয়ে করবে, আমি তোমাকে চকলেট কিনে দিব। চিত্রা হাতে এগিয়ে দেয় ফুল নেওয়ার জন্য। তবে ছেলেটা ফুলের আংটিটি না দিয়েই বলে, আন্দোল দাও, বলিয়ে দিই। চিত্রা হেসে আঙুল বাড়াতেই যাবে, তার আগে ফারাজ এসে ছেলেটার ঘাল টেনে বলে, এই পেট মোটা গোপাল, চোখে দেখো না, মেয়ের হাতে আগে থেকেই ম্যারিড রিং আছে। বিবাহিত মহিলাকে বিয়ে করা যে ইলিগাল, ডু ইউ নো? তোমার বাবা মা কোথায়? ফোন নাম্বার দাও, তোমার নামে মামলা করব। চিত্রা ফারাজের দিকে তাকাতেই ফারাজ ছেলেটির গাল ছেড়ে দেয়। ছেলেটি নিজের গালে হাত দিয়ে ব্যথা দূর করার চেষ্টা করে। রাগে ফারাজের দিকে তাকায়। ফারাজ চুইংগাম চিবোচ্ছিল, তা দিয়ে একটা বেলুন ফুলে ঠাস করে তা মাথায় ফুটিয়ে আবারও চিবানো শুরু করে। তারপর ছেলেটিকে বলে, গোপাল ভাঁড় বিদায়, আমার বউকে নিয়ে আমি গেলাম। ছালো আঙ্কেল, এটা আমার বউ। এরে গ্যাডা, তোর নাক টিপলে দুধ পড়ে, আবার বউ বউ মারাচ্ছ? ছি আঙ্কেল, আপনি ভুল বলেছেন, আমার নাক টিপলে দুধ না, সর্দি পড়ে। চিত্রা বাচ্চাটার কথা হ্যাঁ মেলাতে ফারাজ চিত্রার দিকে ফ্রি কুচকে চেয়ে বলল, ওরে আমার মীর জাফরের নানা তো বোন, তুমি চুপ যাও। চিত্রা চুপ করে যায়। ছেলেটা আবার বলে উঠল, আমায় কবে বিয়ে করবা? এই বিয়ে করে বউকে কি খাওয়াবা কালুয়া? ফারাজ বলল, ফারাজ তিনি ছাড়া হালুয়া।
রীতিমতো অবাক। কত বেয়াদব ছেলে, এর নামে হাইকোর্টে গিয়ে কেস করতে হবে। ফারাজ আবার বলল, হালুয়া যে খাওয়াবা, হালুয়া কেনার টাকা কি তোমার নানা এসে দিয়ে যাবে? কেন, আপনি আতেন না? চিত্রা হেসে উঠল। ফারাজ স্তব্ধ। চিত্রা প্রায় ছুটির সময় বেরোলে ছেলেটি তার সঙ্গে কথা বলে। সে নাকি চিত্রাকে বিয়ে করবে, বউ বানাবে, রোজ চকলেট নিয়ে আসে। তবে ওয়ানে পরে এই ছেলের গলায় মামপটের বদলে ফিডার ঝুলিয়ে আনে। একদিন তো চিত্রাকে ফিডার দিয়েই বলে, তুমি আমার দুধ খাবে, আমি লাগ করবো না। চিত্রা ছেলেটির গালে হাত রেখে বলে, তুমি বড় হও, তখন তোমাকে আমি বিয়ে করব, যদি এই পচা আঙ্কেলটা অনুমতি দেয়। ছেলেটি ফারাজের দিকে তাকাতে ফারাজ অন্যদিকে মুখ ঘুরিয়ে বলে, অনুমতি ডিসমিস। যাওয়ার সময় চিত্রা ফারাজের থেকে বুকে নেওয়ার আগে ছেলেটি থেকেও ওই ফুলের আংটি নেয়। তা দেখে ফারাজ কি আর চুপ করে বসে থাকার মানুষ? সে ছেলেটির পশ্চাৎ দেশে চিমটি মেরে কাঁদিয়েই ছাড়ে। তার জন্য আবার চিত্রার কাছে বকাঝকা শুনতে হয়। শেষে গোপালকে একটা আইসক্রিম কিনে দিতে হয়। সন্ধ্যায় ফারাজ চিত্রাকে প্রাইভেটে দিয়ে কাজে চলে যায়। ফ্যাক্টরির কিছু রিপোর্ট এসেছে বাংলাদেশে, ওইসব দেখতে হবে। ছুটির সময় ফারাজ আসতে পারবে না, সেই নিয়ে আজকে চিত্রাকে খুঁজে প্রাইভেটের সামনেই বাকি মেয়ে 3 জন দাঁড়িয়ে আছে। নীলাও তাদের সঙ্গে যোগ হয়েছে। এখন 4 জন মিলে অটোতে উঠে চিত্রা বাকিদের ভাড়াও দিয়ে দেয়, কারণ তার স্বামী অনেক টাকা, সে ইনভেস্ট করার মতো কোনো জায়গায় পাচ্ছিল না। সন্ধ্যা চুপিসারে নেমেছে একটা পুরনো শাড়ির মতন রংচটা আভা নিয়ে। একটা হালকা কমলা থেকে ধূসর ছায়ার দিকে ঝুঁকে পড়েছে। নদীর জল ঝিম মেরে গেছে, শুধু নৌকার সঙ্গে ধাক্কা লাগে শব্দে বোঝা যায় যে সময় এখনো থেমে যায়নি। পাখির দল উড়ে চলে গেছে গাছের গভীরে। ঘাটের এক পাশে কয়েকটা ভাঙাচোরা চৌকি আর পাথরের ওপর আধ ময়লা গামছা ছুঁড়ে রেখে কেউ একজন বসে আছে। সামনে ধোয়া একটা আগুন চলছে। কোনো পুরনো চাটাই কাঠের বক্স আর কাগজ পুড়িয়ে তৈরি সেই আগুন। নেশাদ্রব্যের বাজে গন্ধ আর বাজে গানের আসর বসেছে। নীলা চিত্রাকে আড়াল থেকে উকি মারতে বলে চিত্রা তাই করার চেষ্টা করে। তবে উকি মেরে কিছু দেখার আগে বাকি 2 জন মেয়ে তাকে ধাক্কা দিয়ে হেসে ওঠে। এক মুহূর্তেই কড়া গলা ভেসে আসে, কে রে ওইখানে? চিত্রা উঠে পেছনে ফিরতেই দেখে নীলা সহ বাকিরা হাসতে হাসতে দৌড়ে বেশ খানিক দূরে চলে গিয়েছে। চিত্রা একটা ঢোক গিলে কারা জানি এগিয়ে আসছে ওই বাজে লোকগুলো। সে ভালো করে দেখতে পারেনি তাদের চেহারা, তবে একজনকে তো কোথায় যেন দেখেছে মনে হলো, কিন্তু এটা ভাবার নয়। পালানোর সময় সে দৌড়ানোর জন্য পিছু ফেরার আগে কেউ একজন রুমাল দিয়ে তার মুখ চেপে ধরে। চিত্রা তাকানোর আগে জ্ঞান হারিয়ে ঝলে পড়ে তার গায়ে। মুখে পানি ছেটানোর পরে হুশ এলো চিত্রার। একটা বদ্ধ করে বন্দিশে হুচ করে একটা লোক তার সামনে এগিয়ে আধারকে উপেক্ষা করে এগিয়ে আসতে চিত্রা বলে উঠছে, নিহান ভাই। নাহিয়ান খান, স্পেশাল ফোর্সের ইন্টেলিজেন্স অফিসার নাহিয়ান খান। নাহিয়ান মানে? নাহিয়ান চিত্রার পাশে চেয়ার টেনে বসলো। কেমন যেন স্যাঁতস্যাঁতে একটা জায়গা। নাহিয়ান বলল, ভাবি, আমি আসলে কোনো নিহান শেখ নই, আমি স্পেশাল ফোর্সের ইন্টেলিজেন্স অফিসার নাহিয়ান খান, খান বংশের ছেলে। চিত্রার কাছে সবকিছু ধোঁয়াশা লাগছে। নিহান ভাই কি পাগল হয়ে গেল নাকি? চিত্রা এবার 1 ঘন্টার মতো নাহিয়ানের বলা প্রতিটি কথায় মনোযোগ দিয়ে শুনল। নাহিয়ান খান বাড়ির ছেলে, সেই বাড়ির বড় ছেলে না মাহিয়ান খান, বাবা মনিরুল খান। 2 ভাই যখন ছোট ছিল তখন বাবা ব্যবসা ধসে পড়ে, অনেক ঋণ জমা হচ্ছিল। উপায় না পেয়ে আলাহিদের সবচেয়ে বড় পাপী, নোংরা আর জঘন্য মানুষটির কাছ থেকে বাধ্য হয়ে ব্যবসায় লেনদেনের মাধ্যমে টাকা সুদ হিসেবে নেয়।